আজকে তোমাদের কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 4 করাবো। তো ঝটাপট করে নাও অঙ্কগুলো। বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে হবে। পাতিলেবু কি হবে? একটা বক্রতল। পাতিলেবু এরকম গোল, তো এটা নিশ্চয়ই তলটা সমান নয়, যেটা সমান হবে এরকম ভাবে যাবে, সেটা সমতল হয়। তো পাতিলেবু হচ্ছে বক্রতল। ক ঘনক, এখানে ঘনক কোনটি? ঘনকের হচ্ছে 6টা তল থাকে। একটা ইট যেমন একটা ঘনক, এর 6টা তল থাকে। তো এটা খ নম্বর। চতুর্ভুজ, চতুর্ভুজের 4টি বাহুর সমষ্টি হয় 360 ডিগ্রি। 90 ডিগ্রি করে 4 গুণ 90 করো, 4টি বাহুর সমষ্টি 90 ডিগ্রি হবে, 360 ডিগ্রি হবে। একটি বাহু 90 ডিগ্রি, তাহলে 4টি বাহু 360 ডিগ্রি। দেশলাইয়ের বাক্স, দেশলাইয়ের বাক্স হচ্ছে সবকটা তল সমতল হয়। এটা হবে গ নম্বর। এটা ঘ। আর ত্রিভুজ হচ্ছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। পরে আছে মিলিলিটার হচ্ছে মূল এককের কত ভাগের কত ভাগ। দেখো মিলিলিটার হচ্ছে মূল একক হচ্ছে লিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মিলিলিটার। লিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মিলিলিটার। কোনো নির্দিষ্ট কাজ করতে কাজের যদি লোক সংখ্যা বাড়ায় তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? কোনো কাজের যদি নির্দিষ্ট একটা কাজ করতে, ধরো একটা বাড়ি তৈরি করতে যদি 5 জন লোক যা কাজ করবে তাতে যে সময় লাগবে, যদি 15 জন লোক করা হয় তাতে নিশ্চয়ই কম সময় লাগবে এবং কাজ বেশি হবে। তো লোক বাড়ালে সময় কম লাগবে। লসাগু গুণ গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। স্থূলকোণের মান 90 ডিগ্রি থেকে সবসময় বড় হবে, আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে কম হবে, কিন্তু 180 ডিগ্রি থেকে আবার ছোট হবে। তো ডিগ্রিটা লেখা আছে যখন, এখানে ডিগ্রিটা না দিলেও চলবে। তিন ভাগের 1 ভাগের সঙ্গে কত ভাগ যোগ করলে যোগফল 1 হবে? কি করে বার করব? 1 থেকে 1/3কে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে বেরোবে 3 একে 3 বিয়োগ 1 2/3। বোঝা গেল? পরে আছে দেখো, 10 ভাগের 5 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়? যেহেতু একটা শূন্য আছে, তো এক ঘর আগে দশমিক বসবে 5। টেবিল শব্দের মান দেওয়া আছে, এই নিয়মে বেঞ্চ শব্দের মান লেখো।
টেবিল শব্দে দেখো টিতে 20, অ্যালফাবেটিক্যাল এ যেমন 1 হয়, বি 2 হয়, সি 3 হয়, ডি 4 হয়, এইভাবে পরপর যেভাবে অ্যালফাবেটগুলো আছে সেইভাবে সংখ্যাগুলো বাড়তে থাকে। তো টেবিলের মান দেখো এখানে 20 দেওয়া আছে, টি ফর 20, এ ফর 1, টি ফর 20, এ ফর 1, বি ফর 2, সি ফর এল ফর 12 আর ই ফর 5। তো বেঞ্চের মান কি হবে? বি এ বি 2, ই এ বি সি ডি ই 5, এন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এন এর মান 14। আবার করো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, তার মানে 12, 14। সি এর মান এ বি সি, তো 3, এইচ এর মান এ বি সি ডি ই এফ জি এইচ 8, তাহলে কী বেরোলো? 2, 5, 14, 3 আর 8। প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গড় হলো। গড় কি করে বার করতে হয় দেখো, তিনটে সংখ্যার গড় মানে প্রথম তিনটে সংখ্যা মানে 1, 2 আর 3, এদেরকে যোগ করো, 3 আর 2 5 আর 1 6, আর কটা সংখ্যা আছে? 1 2 3, 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণী 6, তাহলে প্রথম তিনটি সংখ্যার গড় হলো 2। শূন্যস্থান পূরণ করো। 37, 33, 29, 25, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো 4 করে মাইনাস হয়ে যাচ্ছে। তো 25-এর থেকে 4 গেলে 21, 21-এর থেকে 4 বাদ দাও 17। গ্রেটার দ্যান আর অথবা লেস দ্যান বসাই, যেহেতু এটা ভগ্নাংশ আছে, এটা 1 আছে, কোনো কিছু দেখার দরকার নেই, তোমাদের সবসময় 1 যে কোনো ভগ্নাংশের থেকে বড় হবে, স্বাভাবিক ভগ্নাংশের থেকে। পরের অঙ্ক আছে, একটি ট্রেন প্রতিদিন রাত 8টা 35 মিনিটে ছাড়ে। গতকাল লাইনে গন্ডগোলের জন্য ট্রেনটি ছাড়ে রাত 11টা 5 মিনিটে। ট্রেনটি ছাড়তে কত দেরি হয়েছে? 11টা 5 মিনিট থেকে 8টা 35 মিনিটকে বিয়োগ করো, বেরোবে হচ্ছে কত মিনিট লেটে ট্রেনটা বেরিয়েছে। ট্রেনটি ছেড়েছে কত ঘন্টা কত মিনিটে? এগারোটা 5 মিনিটে। আর ট্রেনটি প্রতিদিন ছাড়ে রাত 8টা 35 মিনিটে। এবার দেখো 5-এর থেকে কি 35কে বিয়োগ করা যায়? 5 তো 35 থেকে ছোটো হয়, তো এখান থেকে 1 ঘন্টা নিয়ে নিলাম আমি, থাকলো 10 ঘন্টা। আর এখানে গিয়ে 60 মিনিট যোগ হয়ে গেল, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। তো 65 ঘন্টা থেকে 35 মিনিট বাদ দিলে, 65 মিনিটের থেকে 35 মিনিট বাদ দিলে 30 মিনিট। আর 10 ঘন্টা থেকে 8 ঘন্টা বাদ দিলে 2 ঘন্টা। তো ট্রেনটা কত দেরিতে ছেড়েছে? উত্তর হবে, ট্রেনটি ছাড়তে
2 ঘন্টা 30 মিনিট দেরি হয়েছে। পরের অঙ্ক কি আছে চলো দেখি। এক সপ্তাহে বৃষ্টিপাতের গড় 3.0 সেন্টিমিটার। প্রথম 3 দিনের গড় হচ্ছে 3.2 সেন্টিমিটার, শেষ 3 দিনের গড় হচ্ছে 1.8 সেন্টিমিটার হলে চতুর্থ দিনের গড় কত হবে, মানে চতুর্থ দিনের বৃষ্টিপাতের পরিমাণটা কত হবে। প্রথমে 7 দিনের গড় আছে, 7 দিনের মোট বার করতে হবে। তারপরে 3 দিনের গড়কে 3 দিনের মোট করতে হবে এবং শেষ 3 দিনের গড়কে শেষ 3 দিনের মোট করতে হবে। এবার দুটো যোগ করতে হবে, করে 7 দিনের গড়ের থেকে বিয়োগ করে দিতে হবে। তো প্রথমে বার করি 7 দিনের বৃষ্টিপাতের গড়। এক সপ্তাহ সমান 7 দিন। 7 দিনের বৃষ্টিপাতের গড় 3.0 সেন্টিমিটার। এবার 7 দিনের বৃষ্টিপাতের মোট 3.0 গুণ 7, 3 7 21 সেন্টিমিটার। এবার বলেছে প্রথম 3 দিনের গড় 3.2 সেন্টিমিটার। তো প্রথম 3 দিনের গড় মোট বৃষ্টিপাত 3.2 সেন্টিমিটার গুণ 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 9.6। তারপরে বলেছে শেষ 3 দিনের গড় 1.8 সেন্টিমিটার। তো শেষ 3 দিনের মোট বৃষ্টিপাত গড় কত ছিল? শেষ 3 দিনের গড় 1.8 সেন্টিমিটার। 1.8 সেমি গুণ 3, 3 8 54, 5.4 সেমি। তাহলে মোট 6 দিনের বৃষ্টিপাত কত হচ্ছে? অতএব 6 দিনের বৃষ্টিপাত মোট বৃষ্টিপাত 9.6 যোগ 5.4 সেমি। 10 শূন্য হাতে 1, 9 1 10, 5 15। 4 6 10 শূন্য হাতে 1, 5 6 9 6 15 সেমি। তাহলে হচ্ছে মোট 7 দিনে বৃষ্টিপাত মোট বৃষ্টিপাত
0 সেমি। 6 দিনের মোট বৃষ্টিপাত 15.0 সেমি। তাহলে বিয়োগ করে দেখো যে 0 6 হলে 11 হয়, হাতে 1 আর কাকে 2, 2 2 0। তাহলে কি বলেছে, চেয়েছিল এখানে চতুর্থ দিনের বৃষ্টিপাত কত ছিল? চতুর্থ দিনের বৃষ্টিপাত ছিল 6 সেমি। উত্তর সেমি। চতুর্থ দিনের বৃষ্টিপাত ছিল পরের অঙ্ক দেখো গ নম্বরে, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো, তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে? তো 7 মাসে জমায় দেখো 1400 টাকা, 1 মাসে জমাবে কত টাকা? 1400 ভাগ 7, ভাগ করো 7 দুগুণে 14, 0 দুটো কেটে এখানে বসে গেল। তো 200 টাকা প্রতি মাসে তাকে 200 টাকা করে জমাতে হবে। পরের অঙ্ক দেখো গ নম্বরে, এক গোয়ালা প্রতি লিটার 5 টাকা দরে 22 লিটার দুধ কিনে তাতে 5 লিটার জল মেশালো। ওই মিশ্রিত দুধ প্রতি লিটার 4 টাকা দরে বিক্রি করলো, তবে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে? ঘ নম্বর, 1 লিটার দুধের দাম 5 টাকা, তাহলে 22 লিটার দুধের দাম কত টাকা হবে? 1 লিটার দুধের দাম 5 টাকা, 22 লিটার দুধের দাম হবে 5 দুগুণে 10 0 হাতে 1, 5 দুগুণে 10 আর 11, 110 টাকা। এবার এর মধ্যে 5 লিটার জল মিশিয়েছে। 5 লিটার জল মেশানোয় দুধের পরিমাণ হলো 22 যোগ 5 সমান 27 লিটার। এবার এই 27 লিটার দুধ সে 4 টাকা করে প্রতি লিটারে বিক্রি করেছে। তো 1 লিটার এটা দুধের দাম না লিখে ক্রয় মূল্য লিখলে ভালো হবে। ক্রয় মূল্য, 1 লিটার দুধের বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে 27 লিটার দুধের বিক্রয় মূল্য 4 গুণ 27, তার মানে 4 7 28, 8 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 108 টাকা। এবার বলছে যে তার মোট কত লাভ বা ক্ষতি হলো। সে লাভ কিন্তু করতে পারেনি, দেখো এখানে 110 আছে আর এখানে হচ্ছে 108 আছে। তাহলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যর থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে সে লস হয়েছে তার। ক্রয় মূল্য 110 টাকা আর বিক্রয় মূল্য
108 টাকা, 2 টাকা। উত্তর হবে তাহলে কি যে তার টাকা ক্ষতি হয়েছে। চলো পরের অঙ্ক দেখো। একটি কারখানায় 5 দিনে 225টি বাল্ব তৈরি হয়, 1 মাসে ওই কারখানায় কতগুলো বাল্ব তৈরি হবে? এক মাস সমান সমান 30 দিন। এবার 5 দিনে 225টি বাল্ব তৈরি হচ্ছে, ঐকিক নিয়মে বার করো। 5 দিনে বাল্ব তৈরি হচ্ছে 225টি, একদিনে বাল্ব তৈরি হয় 225 ভাগ 5। এই ভাগ করতে গেলে তখন নিচে সংখ্যাটাকে বসিয়ে দিতে হয়। যদি তোমাদের ভাগ প্রসেসে করানো থাকে তাহলে ভাগ করে নেবে, তারপরে বাকি অংশ করবে, আর যদি এইভাবে করানো থাকে তো এইভাবে করবে। আর 30 দিনে দেখো, একদিনে যদি 5 দিনে যা বাল্ব তৈরি হয় একদিনে তার থেকে কম তৈরি হবে, কম হলে ভাগ। আবার 30 দিনে যখন তৈরি হবে 30 দিনে অনেকটাই বেশি তৈরি হবে, তো সেক্ষেত্রে আবার গুণ। 5 দিয়ে গুণ কাটাকাটি করো, 5 6 30, 5 6 30, 0 হাতে 3, 6 দুগুণি 12, 3 15, 5 হাতে 1, 6 দুগুণি 12 আর 1 13, 1350টি বাল্ব তৈরি হবে। উত্তর হবে 1 মাসে ওই কারখানায় তেরোশো 50টি বাল্ব তৈরি হবে। পরের অঙ্ক চ। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, বাগানের পরিসীমা 120 মিটার হলে বাগানের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলছে প্রস্থের দ্বিগুণ, তাহলে কত? পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য ইজিক্যাল টু গুণ 2। অতএব পরিসীমা ইজিক্যাল টু 2 প্রস্থ, 2 ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইজিক্যাল টু 2 ইন্টু 3 প্রস্থ ইজিক্যাল টু 6 প্রস্থ। তাহলে প্রশ্নানুসারে প্রশ্ন দেখা দেওয়া আছে পরিসীমা 120 মিটার, ইজিক্যাল টু 120
মিটার। অতএব প্রস্থ ইজিক্যাল টু কাটলে 2 0 তোমার হচ্ছে 20 মিটার। এবার বলেছে 20 মিটার যদি প্রস্থ হয় দৈর্ঘ্য ইজিক্যাল টু কত হবে, প্রস্থের দ্বিগুণ, ইজিক্যাল টু 20 গুণ 2 মিটার 40 মিটার। উত্তর হবে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার। পরে আছে দেখো সরল করো, সরলটাকে আগে লিখে নিই। 4 ক 6 ভাগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 3 ভাগ ফার্স্ট ব্র্যাকেটে 1 যোগ 4 ভাগ 2, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের নিয়ম হচ্ছে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, সবার লাস্টে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 1 2 দুগুণে 4, ভাগের কাজ আগে যেহেতু চিহ্নের ক্ষেত্রে। দুই আর 1 3, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এক ভাগ করলে বেরোচ্ছে 1, এক আর 1 2, 2 দুগুণে 4, 2। উত্তর হবে সরল ফল 2। পরে আছে আরেকটা সরল, দেখো 1 বিয়োগ খ নাম্বার 1 বিয়োগ থার্ড ব্র্যাকেট 1 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 1 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 1 বিয়োগ 1, 1 বিয়োগ 0। একের থেকে 0 গেলে একই হয়, 0 1। তাহলে এখানে সরল ফল কত হবে, 0। এই উত্তর সরল ফল হবে 1। পরে অঙ্ক আছে কি, সমবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্র সহ বুঝিয়ে দাও। সমবাহু ত্রিভুজের যে ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। নাম্বার 5 ক, দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবার বলেছে একটা সমবাহু ত্রিভুজে, এখানে দেখো একটা সমবাহু ত্রিভুজ আঁকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এখানে 6 সেন্টিমিটার করে নিচ্ছি। এই একটা দেখো এ বি সি 3টে বাহুকে
5 সেন্টিমিটার করে মাপ নিয়ে একটা ত্রিভুজ আঁকলাম। 3টে বাহুকেই কিন্তু 5 সেন্টিমিটার করে নিতে হবে। এই একটা সমবাহু ত্রিভুজ। পরের প্রশ্ন আছে, দেখো, একটি বর্গাকার বর্গক্ষেত্র ও একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। একটি বর্গক্ষেত্র একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র। বর্গক্ষেত্র হচ্ছে যে ক্ষেত্রের সবকটা বাহু সমান থেকে, 4টে বাহুই সমান, তাকে বলা হয় বর্গক্ষেত্র। এটাকে একটু মাপ নিয়ে আঁকতে হবে, দেখতে হবে যেন 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। এ একটা বর্গক্ষেত্র। আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই অসমান হবে, মানে সমান হবে না, তাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। এ একটা বিষমবাহু ত্রিভুজের চিত্র। পরের প্রশ্ন আছে, দেখো, একটি আয়তঘন কাকে বলে? উদাহরণ দাও। আয়তঘন কাকে বলে? গ, যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এবং যে কোনো তলই একটি আয়তক্ষেত্র হয়, তাকে আয়তঘন বলা হয়। যেমন ইট, দেশলাই বাক্স, ইত্যাদি।